সময় তখন রাত 10টার কাছাকাছি। ড্রয়িং রুমের সোফায় বসে গল্পে ব্যস্ত শ্বশুর বৌমা। আরহামের বাবা নিজের বিয়ের কথা শোনাচ্ছে রেশমকে। বিয়ের আসলেই তার পেয়ে গিয়েছিল পটি। কবুল বলতে বলতেই নাকি দৌড়েছিল ওয়াশরুমের দিকে। এই কথা শুনে রেশম হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে সোফার উপর। আরহামের বাবাও হাসছে। এই আগেই বাড়ি যেন তাকে খেতে আসতো, কিন্তু রেশম আসার পর থেকেই এই ইট সিমেন্টের বাড়িটাও প্রাণ ফিরে পেয়েছে। এত বড় বাড়িতে 2 পুরুষ মানুষ আর কিছু হাউস হেল্প থাকতো, আর আজ এই বাড়িতে একদম পারফেক্ট লাগে তার কাছে। হাসির চোটে রেশমের চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তা দেখে ভদ্রলোক বললেন, আল্লাহ, এত হাসে মেয়েটা। এবার থামো মা, আমার পানি খাও। রেশম কিছু মুহূর্ত থেমে আবারও হেসে উঠল। এরই মাঝে বাজলো কলিং বেল। রেশম উঠে দরজা খোলার শক্তি পেল না। একজন হাউস হেল্প দরজা খুলে দিতে আরহাম প্রবেশ করল। ইন করা গ্রে শার্ট প্যান্ট পরা আরহামকে ক্লান্ত দেখালো। হাতে থাকা ব্রিফকেস ব্যাগটি টেবিলের উপর রেখে নিজের কবজির কাছে শার্টের বোতাম খুলতে খুলতে তাকিয়ে রইল হাস্যজ্জ্বল বউয়ের দিকে। প্রশান্তি অনুভব করলো অন্তরে। রেশমের হাসি বন্ধ হয়ে গেল আরহামের দিকে তাকাতে। কেমন করে তাকিয়ে আছে ছেলেটা দেখো। রেশম গলা কেসে ভালো করে বসলো, ঠিক করে উঠে দাঁড়ালো। পানির গ্লাস নিয়ে সোফায় শরীর এলিয়ে দেওয়া আরহামের দিকে বাড়িয়ে দিতেই ছেলেটা ঝকঝক করে পুরোটাই শেষ করলো। রেশম বলল, ডিনার করবেন তো? করব। বাবা, খাওনি এখনো? ভদ্রলোক বললেন, মেয়েটার সাথে গল্প করতে করতে বুঝতেই পারিনি কত দেরি হলো। যাক, ভালোই হয়েছে, আজ একসাথেই খাবো। তোমাকে ঠিক টাইম খেতে হবে বাবা, ভুলে যেও না, তোমার বয়স বাড়ছে। আমাকে ইনডিরেক্টলি বুড়ো বলার সাহস হলো তোর কি করে? এখনো আমার নাতি নাতনিদের সাথে দৌড়াদৌড়ি করা বাকি। এত তাড়াতাড়ি বুড়ো হলে হবে নাকি? আবি হাম জওয়ান হে। দেশের হিন্দি বাক্যটি বুক ফুলিয়ে বলেন। আরহাম ঘাড় কাট ফিরিয়ে একবার তাকালো টেবিলে খাবার সাজানো রেশমের দিকে। মাথা নিচু করে কাজ করলো। আরহাম বুঝলো মেয়েটি ভীষণ লজ্জা পেয়েছে। ভদ্রলোক আবার বলল, তাহসিনের কি খবর? রাজনীতিতে ব্যাক করবে 2 দিন পর, কথা হয়েছিল আজকে। যাক, ছেলেটার জন্য এত ভালো লাগছে বলার বাহিরে। আল্লাহ ওকে সঠিক পথে রাখুক। আমিন। খাওয়ার সময় আরহামের বাবা ছেলের উদ্দেশ্যে বলে উঠলেন, চিকেনটা রেশমা রান্না করেছে, খেয়ে বলো কেমন হয়েছে। আরহাম এবার রেশমের দিকে তাকালো। মেয়েটা চুপচাপ খাচ্ছে। রেশমের রান্নার হাত সুন্দর। বিয়ের পর থেকে সে রান্না করে। আজকের রান্নাটাও অসম্ভব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। আরহাম, বিয়ের 1 মাস হতে চললো, মেয়েটাকে নিয়ে কোথাও ঘুরে আয়। খুব চাপ বাবা, এই মুহূর্তে কোথাও যাওয়া সম্ভব নয়। ভদ্রলোক এইবার কিছুটা রাগ দেখিয়ে বলেন, বিয়ের 3 দিন পর থেকে তুই ডিউটি শুরু করেছিস। মেয়েটাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া তো দূরের কথা, একটা দিন ঠিক মতো টাইম দিসনি। বিয়ে করে সব শেষ। আরহামের খাওয়া শেষ। চেয়ার ছেড়ে উঠে যেতেই যেতেই বলল, বাবা, আমার উপর কিছু মানুষের দায়িত্ব আছে। আমার রোগীরা খুবই আস্থা নিয়ে আসে আমার কাছে, আর ঘুরতে যাওয়া তো পালিয়ে যাচ্ছে না। আজ না হোক কাল যাবই। আরহাম চলে যায় উপরে। খাওয়া দাওয়ার পর্ব চুকে রেশম তার বানানো 1 বাটি গাজরের হালুয়া নিয়ে রুমে প্রবেশ করলো। আরহাম ফ্রেশ হয়ে চুল সেট করে আয়নার সামনে দাঁড়িয়ে তাকে রুমে প্রবেশ করতে দেখে আরহাম তার দিকে এগিয়ে গেল। রেশম হাসি মুখে বাটিটি এগিয়ে দিতে আরহাম ফ্রি কুচকে বলল, গাজরের হালুয়া কখন বানালে? বিকালে। খেয়ে বলুন কেমন হয়েছে। আরহাম 1 চামচ মুখে দিতে চোখ বন্ধ করে স্বাদ উপভোগ করে। অত্যাধিক সুন্দর হয়েছে। রেশম এর হাতে চুমু দিয়ে বলল, অসাধারণ হয়েছে, আই জাস্ট লাভ ইট। ধন্যবাদ, আমি ফ্রেশ হয়ে আসছি। রেশম আলমারি থেকে রাতে পরা পোশাক নিতে গেলেই আরহাম বলেছে, এমনি ফ্রেশ হও রেশম, চেঞ্জ করতে হবে না, শাড়িতে ভালো লাগছে তোমায়। রেশম তাই করে, এমনি ফ্রেশ হয়ে নেয়। অতঃপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে নেয়। লোশন লাগিয়ে ফিরতে যাবে কি তার আগেই আরহাম শাড়ি ভেদ করে 2 হাত রাখে উন্মুক্ত পেটে। রেশম নড়ে উঠল।
তার পিঠ থেকে তার প্রশস্ত বুকে। আরহাম মেইলি কাঁধে নাক ঠেকিয়ে বলে। রান্নাটা অনেক সুন্দর ছিল রেশু। রেশম মৃদু হেসে বলে, জানি। আমার উপর রেগ রেশু? বউ প্রকুঞ্চিত করে বলে, রাগ কেন? এই যে ঘরোয়াভাবে বিয়ে করে নিয়ে এলাম তাই। রেশম এইবার ঘুরে দাঁড়ালো, হাসলো, যেই হাসি চোখ ছুঁয়ে যায়। আরহাম দাড়ি যুক্ত গালে হাত রেখে বলল, আপনি হয়তো জানেন না যে আমি সবসময় এরকম সাদামাটা সিম্পল বিয়ে চেয়েছি। আল্লাহর কাছেও বলেছি আমার যেন একদম সিম্পলভাবে বিয়ে হয়, যেখানে শুধুই আমার কাছের মানুষ থাকবে। হ্যাঁ, দেখুন আমার দোয়া কবুল হয়েছে। বলে আলতো করে চুমু দেয় আরহামের গালে। সেটা শুধুই দেখলো রেশমকে। মেয়েটা অতি সাধারণ, বিশাল বহুল, তার কিছুই পছন্দ নয়। আসলে এই ব্যাপারে তারা চার বান্ধবী এইরকম। আরহাম ওর কোমরে চাপ দিয়ে মিশিয়ে ফেলো নিজের সাথে, চোখে চোখ রেখে পুরুষালী ধীর কঞ্চে বলল, ঠিক মতো সময় দিতে পারছি না। বিয়ের পর কোথাও নিয়েও যাওয়া হয়নি এখনো। এটার জন্য মন খারাপ হয় না? আসলে আমি বুঝেছি। আর আমার ভালো লাগে বাড়িতে থাকতে, বাবার সাথে গল্প করতে, রান্না করতে, আপনার বাড়ি ফেরার অপেক্ষা করতে। আর ঘুরতে যাওয়া, এটা কোনো চিন্তার কারণ নাকি? যাওয়া হবে একদিন, যখনই আমাকে পুরনো মনে হবে তখনই আমাকে নিয়ে ঘুরতে যাবেন। বলে খিলখিল করে হাসলো রেশম। আরহাম ওর হাসি থামিয়ে দিল অধর কায়দায়। রেশম থমকে গেল, সে সায় দিল। ওভাবেই থেকে আরহাম শাড়ির আঁচলের পিন খুললো, হাতরে দেখলো আর কোথাও পিন আছে নাকি। অধর সুধা পান করে কপালে কপাল ঠেকালো। মেয়েটা ভারী নিঃশ্বাস টানছে। আরহাম কানের লতিতে হালকা আদর দিয়ে বলল, তুমি আমার কাছে সব সময় প্রিয়। বলে কোলে তুলে নিল রেশমকে। লাইট নিভালো। রেশম বুঝলো আরহাম এর না বলা আকাঙ্ক্ষা। দুরু দুরু বক্ষে আরহামের দিকে তাকালো। রেশমের চিকন দেহের উপর নিজের সমস্ত ভার ছাড়ে ছেলেটা। শাড়ি খুলে ফেলার কায়দায়, সাথে হাতের নৃত্য তার লাজ শরমহীন। রেশমের অস্পষ্ট স্বরে আরহাম আরো মাতোয়ার হলো। এই নিয়ে দ্বিতীয়বারের মতো তারা ঘনিষ্ঠ হলো। প্রথমবার রেশম এর শরীরের অতি খারাপ হয়ে যাওয়ায় আরহাম মেয়েটার কাছে আসার সাহস পায়নি, কিন্তু আজ মনের চাওয়ার কাছে হার মানল পুরুষ সত্তা। রেশম নিজেকে সংযত করে মিনমিন কঞ্চে পড়ল, একটা বেবি। রেশমের মাঝে তলিয়ে থাকা আরহাম না সূচক মাথা নাড়িয়ে কোনো রকমে বলল, সময় হোক, এখন না। কিন্তু জাস্ট ফিল দিস মোমেন্ট। অতঃপর দুই প্রেমিক যুগল ভেসে গেল প্রেম প্রেম খেলায়, যেখানে শুধুই প্রেম পাওয়া যায়, যে মানুষটা একান্ত আমার বলে দাবি করা যায়, যেখানে হারিয়ে ফেলার ভয় থাকে না। অফিস থেকে আরিশ 9টার দিকে ফিরে আসে। ফ্রেশ হয়ে এসে খেয়ে বেরিয়ে যায় কিছু কাজে। তাহসিন এখানে নেই। তার বেশ কিছু কাজ আরিশ এগিয়ে রাখে। তাহসিনের বলায় ছেলেটা দৌড়ে দেয় পার্টি অফিসে। সেই যে গেল, এখন আসার নাম নেই তার। মাঝে মাঝে শিফা একবার কল দিয়েছিল, কথা হয়েছে। আরিশ তাকে জিজ্ঞেস করে, শিফা আসার সময় কিছু নিয়ে আসবো? ঠোঁট চেপে কিছুক্ষণ ভেবে বলল, পেস্ট্রি একটা না না দুটো, দুটো না তিনটে, তিনটে নিয়ে আসবেন প্লিজ। আরিশ দেব কাঁপিয়ে হাসল, তবে শব্দ হলো না। বউটা তার লাখে একটা। হোক কিছু অবুঝপনা, থাক না কিছু ভীরুতা, সবকিছুর পর মেয়েটার একটা সুন্দর স্নিগ্ধ মন আছে, যেখানে শুধুই আরিশের বসবাস, যেখানে সে ছাড়া ছেড়ে যাওয়ার কোনো ভয় নেই, নেই কোনো ছলচাতুরি। যা আছে তা শুধুই আকাশ সমান ভালোবাসা। আরিশের শেষ ভালোবাসা। আরিশ আলতো হেসে বলল, নিয়ে আসবো আর কিছু? না আর কিছু না, আপনি আসুন তাড়াতাড়ি। আসছি বার্ড। আরিশ এলো রাত 11:15 দিকে। বাড়িতে প্রবেশ করতে বুঝলো তার মা বাবা নিজের ঘরে একজন হাউস হেল্প কিচেনে কাজ করছে। আরিশ সিঁড়ি বেয়ে উপরে উঠতে যেতে নিলে পেছন থেকে মিস্টার শাহরিয়ার ডেকে উঠলেন। আরিশ পেছনে ফিরে তাকাতে তিনি বললেন, এত রাতে করে বাড়ি আসার মানে কি আরিশ? মেয়েটা রুমে একা, এত ইরেসপন্সিবল কেমন করে হতে পারো? আব্বু, ইচ্ছা করে দেরি করিনি। জানি আমি, তাও একটু বোঝা উচিত তোমার। ওকে আব্বু। যাও এবার।
ঘুমাও। আরিশ সিঁড়ি বেয়ে উপরে যেতে যেতে বলে উঠল, তুমিও রুমে যাও, তোমার বউ তো একা আব্বু, এত রেসপন্সিবল কেমন করে হতে পারো? বেয়াদব কোথাকার। মিস্টার শাহরিয়ার বিড়বিড় করে কথাটি বলে চলে গেলেন। আরিশ রুমে প্রবেশ করলো, হাতের প্যাকেটটা টেবিলে রেখে সামনে সোফার দিকে নজর দেওয়ার আগেই শিফা ছটপট করে তাকে জড়িয়ে ধরলো। আরিশ পিছিয়ে গিয়ে এক পা মেয়েটার মাথায় হাত বুলিয়ে আদর দিয়ে বলল, কি হলো, একা ভয় পেয়েছ? দেবদাস মরে গেল। লাল লাল চোখে ঠোঁট ফুলিয়ে কথাটি বলল শিফা। আরিশের দিকে তাকিয়ে আরিশ দেখলো সোফার উপর রাখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাস বইটি। আরিশ বুঝলো মেয়েটা বইটি সবে মাত্র শেষ করেছে পড়ে, তাই একটু ইমোশন কাজ করছে তার মাঝে। আরিশ শিফাকে ধরে সামনে দাঁড় করালো, সময় নিতে তার ঠোঁটে দীর্ঘ আদর দিল, অতঃপর গালে হাত রেখে বলল, ডোন্ট ওয়ারি, এটা শুধুমাত্র একটা গল্প। তাও ওদের মিল হলো না কেন? সেটা তো যে উপন্যাসে লিখেছেন তিনি বলতে পারবেন। সেটাও ঠিক। শিফা প্রশ্ন সূচক দৃষ্টিতে তাকিয়ে রইল আরিশের দিকে। ছেলেটা শিফার দুই গালে হাত রেখে মোলায়েম কণ্ঠে বলে, কিন্তু আমার কি মনে হয় জানো, ভালোবাসি একটু তাড়াতাড়ি বুঝে নেওয়া উচিত, সবকিছু হারিয়ে ফেলার আগে সে মানুষটাকে আগলে নেওয়া উচিত। শিফার দুই গালে হাত রেখে মোলায়েম কণ্ঠে বলে। শিফা বিস্তর হেসে পায়ের তলে ভর দিয়ে আরিশের থুতনিতে চুমু খেল, স্নিগ্ধ সুরে বলল, ভালোবাসি। ফ্রেশ হয়ে এসে দেখছি তোমার ভালোবাসা, দাঁড়াও। হাসকি কণ্ঠে কথাটি বলেই আরিশ গেল ওয়াশরুমে। ইতিমধ্যে শিফা প্যাকেট থেকে একটা চকলেট পেস্ট্রি বের করে খেতে আরম্ভ করলো। আরিশ এসে দেখে শিফা সোফায় বসে মনে আনন্দে কেক খাচ্ছে, আঙুলের মাঝে ক্রিম তুলে লিপস্টিকের মতন পুরো ঠোঁটে মাখে, সেটা আবার নিজেই চেটে চেটে খেয়ে ফেলছে শিফা। আরিশ ফ্রিকুচকে হাসে। মেয়েটার পাশে বসে শিফা বলে, আপনিও খান, এই নিন। এক চামচ আরিশের মুখে দেয়। মেয়েটা আবার এত দেরি হলো আসতে? পার্টি অফিসে গিয়েছিলাম, তাহসিন কিছু কাজ বলেছিল সেগুলো করতে। ও, নিজে থেকেই বলে। শিফার কথায় আরো এক চামচ কেক আরিশের মুখের সামনে তুলে ধরতে ছেলেটা নাসূচক মাথা নাড়িয়ে বলল, খাবো না, তুমি খাও। আরিশ আরো একটু এগিয়ে আসে মেয়েটার দিকে, আঙুলে ক্রিম নিয়ে সোজা শিফার গলার নিচটা লাগায়, অতঃপর যা করে তাতে শিফা মোটেও প্রস্তুত ছিল না। অধরের ছোঁয়ায় সেখানে পড়তে শিফা শরীর অবশ হয়ে এলো। সরে যেতে নিলে আরিশ পিঠে কোমরের হাত দিয়ে তাকে আটকায়, টেনে আনে নিজের দিকে। নিজের দিকে শিফা কেক রেখে দুই হাতে আরিশের গলা জড়িয়ে ধরে ধীরে ধীরে চুমুর বেগ পোহাতে হিমশিম খেতে হলো শিফাকে। দাঁতের সুচল ব্যথাযুক্ত আদর গলা কাঁধের আনাচে কানাচে ছড়িয়ে পড়তে শিফা হুঁশ হারালো। মানুষটাকে থামাবে কিভাবে? আরিশ ব্যস্ত হলো শিফার টি শার্ট কাঁধ থেকে নামিয়ে ফেলে। মূলত আরিশের হাতের ছোঁয়া কঠিন হয়ে আসলো। শিফা চোখ খিচিয়ে নিল, ভারী কি শ্বাস টেনে বলল, আরিশ। আরিশ উত্তর দেয় না। সে তো এখন পায়তারা করছে মেয়েটার টি শার্ট খুলে ফেলা। শিফা বুঝে আরিশের কানের কাছে ফিসফিস করে কিছু বলতে সেটা থেমে যায়। পুরুষ অনুভূতিগুলো অনেক অনেক কষ্টে দমিয়ে মেয়েটার দিকে তাকিয়ে বলল, কখন? আপনি চলে যাওয়ার পর আজকেই। আরিশ লম্বা একটা শ্বাস ফেলো, চোখ গোল করে চোখ বন্ধ করে শিফাকে জড়িয়ে নিল নিজের সাথে। শিফা অপরাধীর কণ্ঠে বলল, সরি। সরি বলছো কেন পাগলি মেয়ে? এটা তো নর্মাল ব্যাপার, ডোন্ট ওয়ারি। তুমি ঠিক আছো? পেটে ব্যথা হচ্ছে? এখন হচ্ছে না, কিন্তু আমার তো ব্যথা হয়, বাজে রকম ব্যথা। ব্যথা হলে অবশ্যই আমায় বলবে, ওকে? ওকে। চাঁদ দেখি, আজ তো পূর্ণিমা। শিফা দাঁত বের করে হাসে, বলল, তাহলে সাথে মুভিও দেখব। ওকে, বলো কোন মুভি? ডিজনি মুভি সিন্ড্রেলা। শিফা মেয়েটার ঠোঁটে শক্ত চুমু দিয়ে বলল, জো হুকুম। তুমি বারান্দায় কাউচে বসো, আমি ল্যাপটপ নিয়ে আসছি। আরিশ উঠে চলে যাওয়ায় আগে শিফা তার কবজি ধরে ফেলে। ছেলেটা পেছন ফিরে তাকায়। শিফা সোফার উপর উঠে দাঁড়িয়ে আরিশের সামনে আসে। মুহূর্তেই শিফা আরিশের গালে, কপালে, নাকে, থুতনিতে এবং
শেষে অধরে দীর্ঘ চুমু দিয়ে বলে, কিছু দোয়া থাকে না যেগুলো আমরা নিজের মন থেকে আল্লাহর কাছে প্রার্থনা করি, আর যখন সেই দোয়া পূরণ হয়ে যায় তখন বিশ্বাস করতে অবাক লাগে। নিজের কিসমত এর ওপর নিজের নজর লাগার ভয় তৈরি হয়। আপনি আমার সেই দোয়া আরিশ। আমি আপনাকে যতবার দেখি ততবার অবাক হই। আপনাকে পেয়ে আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে দামি কিছু পেয়ে গেছি। এরপর আর কিছু না পেলেও আমি খুশি। শুধু আপনি আমার সাথে থাকবেন আজীবন, সারা জীবন। আমি আছি, থাকবো, থেকে যাব। মাঝারি কাউচে একই ব্ল্যাঙ্কেটের মধ্যে আছোয়া হয়ে ল্যাপটপের দিকে মনোনিবেশ দুই নরনারী। শিফা আরিশের বুকের মাঝে লেপটে ব্ল্যাঙ্কেটে মুড়িয়ে দিয়েছে তাকে। আরিশ শুধুই চোখ দুটি বেরিয়ে আছে। আরিশের হাতে মেলি উন্মুক্ত অবয়বে বুকের মাঝে নিয়ে চাঁদ দেখার মাঝে সাথে সাথে মুভিও দেখা হচ্ছে তার। মাঝে মাঝে শিফা নানান কথা বলে উঠছে আরিশও মাঝে মাঝে শিফা নানান কথা বলে উঠছে। আরিশ কখনো চুপচাপ শুনছে, কখনো উত্তর দিচ্ছে। একটা সময় শিফার কোনো মুভমেন্ট না দেখে আরিশ ভালো করে তার দিকে তাকালো। দেখে মেয়েটা ঘুম। আরিশ শেষে সামনের টেবিলে থাকা ল্যাপটপটি নিয়ে বন্ধ করে দিল। অতঃপর ওকে কোলে তুলে সোজা বিছানায় শুয়ে দিল। একা একা কেন দাঁড়িয়ে দিয়া ঘাড় ঘুরিয়ে দেখে তাহসিনকে। পেরিয়েছে 6 দিন। এর মতো আজ রাতে ডিনার তাহসিনের তরফ থেকে। সবাই উপস্থিত, শুধু শামীম বাদে। এই সুন্দর রেস্টুরেন্টের রুফ পুরোই খালি, শুধু তাদের জন্য। দিয়ে আলতো হেসে বলল, এখান থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে দা ভাই। আর হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের ট্রিট দেওয়ার জন্য। তাহসিন রুদ্ধ শ্বাস ফেলার ভঙ্গিমা করে দিয়ার পাশে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। বলল, ধন্যবাদ বললে হবে না, আমাকে প্রমিস করো যে আরিশের মতো তোমরা আমার পকেট খালি করবে না। দিয়া চোখ ছোট ছোট করে বলল, নো 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 দা ভাই, এটা ইম্পসিবল। দেখো খালি মেয়ের কথা। দুলা ভাইদের পকেট খালি করা শালীদের জন্মগত অধিকার, তাই না? বলেই হাসলো তাহসিন। দিয়াও হাসলো। কিছু মুহূর্ত যেতে তাহসিন ব্যস্ত শহরের দিকে তাকিয়ে থেকে বলল, দিয়া তুমি ফারহাদ এহমাদ খানকে চেনো? দিয়া মাথা নাড়ায়, বলে, হ্যাঁ চিনি তাহসিন ভাই, ইন্ডিয়ার ফেমাস আর্কিটেকচার ইঞ্জিনিয়ার তিনি। একদম ঠিক বলেছ। 1 নম্বরের শয়তান ছেলে সে। জানো, মাফিয়া গ্যাংয়ের হেড ছিল একটা সময়। দিয়া কিছুটা সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ আমিও শুনেছি, কিন্তু এখন তিনি একদম সাধারণ সম্পদশালী মানুষদের মতোই জীবন কাটায়। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নিউজ ভাইরাল হয়। তিনি আর সেই কাজে যুক্ত নেই। তার ওয়াইফের জন্য তিনি সব ছেড়েছেন। তাহসিন বিরক্তি করে বলল, এখন হয়তো সে নর্মাল লাইফ লিড করে, কিন্তু আগে তো খারাপ ছিল। যে মানুষ একবার খারাপ পথে যায়, সে যতই ভালো হওয়ার চেষ্টা করুক না কেন, সে খারাপই থাকে। দিয়া তাহসিনের কথায় কিছুটা অসন্তুষ্ট হয়। এটা কোনো কথা দা ভাই? মানুষ পরিবর্তনশীল। একটা মানুষ চাইলেই নিজেকে পরিবর্তন করতে পারে। তার উপর মিস্টার ফারাদের পাশে তার ওয়াইফ ছিল, তিনি এখন আর সেরকম নেই। তারা তো সুইজারল্যান্ডে শিফট এখন। তাদের একটা মেয়ে আছে, তারা নিজের জীবন খুব সুন্দরভাবে কাটাচ্ছেন। তাতে কি দিয়া? মানুষটা তো খারাপ। দিয়া এবার ফ্রিকুচকে তাহসিনের দিকে তাকালো, যেন তাহসিনের এহেন কথা তার ভালো লাগলো না। তাহসিন ভাই, আপনি তো ম্যাচিওর, আপনি এরকম কথা কি করে বলতে পারেন? সেই মানুষটা একটা টাইমে খারাপ ছিল। ছিল কথার অর্থ হলো পাস্ট। পাস্টের সাথে প্রেজেন্টের কোনো মিল নেই। তাহলে তুমি বলছো যে মানুষ পরিবর্তনশীল? হ্যাঁ অবশ্যই। তুমি একবার নিজের কথা ভাবো, তুমি আগে কত রাগী ছিলে, কিন্তু এখন তুমি পরিবর্তন হয়েছো। নিজেকে সংযত রাখতে পারো। অ্যাটলিস্ট তানিয়ার জন্য হলেও তুমি বদলেছো। এটা তো নিশ্চয়ই তুমি বিশ্বাস করো। 100% করি। তাহলে তুমি কিভাবে মিস্টার ফারহাদকে খারাপ বলছো তাহসিন ভাই? তার পাস্ট এখন শুধুই পাস্ট। শামীমের পাস্ট ও শুধু পাস্ট দিয়া। তাহসিন এর এহেন কথা দিয়া ভরকে গেল। চমকিত দৃষ্টিতে তাকিয়ে তাহসিনের দিকে। তাহসিন মৃদু হেসে আশেপাশে তাকিয়ে বলল, শামীম আমার ভাই বলে আমি যে তার তরফদারি করছি কিংবা তার সাফাই গাইছি তা কিন্তু একদমই নয়। আমি জানি আমার ভাই কেমন।
ইভেন আমি ওকে ছোটবেলা থেকে দেখছি। কাকিমা মারা যাওয়ার পর চাচু ওর থেকে অনেক ডিস্টেন্সে চলে যায়। আমার বাবাও বিজনেস নিয়ে সবসময় ব্যস্ত থাকতো। আমার মা শামীমকে প্রচুর ভালোবাসতো, তাই বকাঝকা কিংবা ধমক কখনোই দিতে পারিনি। আর আমি আর শামীম সবসময় বন্ধুদের মতো বড় হয়েছি, তাই বড় ভাই হিসেবে সে কর্তব্য পালনে অনেকটাই ব্যর্থ আমি। আর তারপর আমার কিছু জেনেটিক্যালি প্রবলেম ছিল। সময়ের সাথে আমি একটু একা থাকা শুরু করেছিলাম, কিন্তু ভাইয়ের ভালোবাসা কখনো কম হয়নি। শামীম যখন বয়ঃসন্ধিকাল পেরিয়ে যুবক বয়সের দিকে আসতে লাগলো, তখনই তার মনে হলো যে সে একা। নিজেকে ব্যস্ত রাখতে এবং নিজের একাকিত্বকে দূর করতে সে কিছু খারাপ জিনিস বেছে নিয়েছিল। কিন্তু ট্রাস্ট মি, আমার ভাই চরিত্রহীন নয়। হ্যাঁ, সে হয়তো অনেক মেয়ের সাথে কথা বলতো, কিন্তু কখনই কাউকে টাচ করে দেখেনি। শুধুই টাইমকে পাস করার জন্য ওইসব করতো। এগুলো তোমাকে বলা মানে একদম এরকম নয় যে তোমাকে ফোর্স করা হচ্ছে যে তুমি তার লাইফে ব্যাক করো। একদমই নয়। আমার একটা বোন আছে, আমি জানি একটা মেয়ের জীবন কতটা বেশি সূক্ষ্ম হয়, একদম কাচের মতো। আমি শুধু বলতে চাইছি যে তুমি ওকে ভুল বুঝো না। ও আর আগের মতো নেই। একটা ভাই হয়ে আমি ওর মধ্যে অনেক পরিবর্তন দেখেছি। অফিসের কাজ দেখা, ঠিক সময় বাড়ি ফিরে আসা, ঠিক টাইমে ঘুমিয়ে যাওয়া। তার অগোছালো জীবন আর অগোছালো নেই। তার অনেকটা ক্রেডিট যদি আমি তোমায় দিতে চাই তাহলে ভুল হবে না। দিয়া নাক টানার শব্দে তাহসিনের তার দিকে তাকায়, দেখে মেয়েটা কাঁদছে, জিভ কাটে, তড়িঘড়ি কণ্ঠে বলে, হেই বনু, প্লিজ ডোন্ট ক্রাই। আমি তোমাকে একদম কাঁদাতে চাইনি। কাঁদে না। দিয়া ক্রন্দনরত কণ্ঠে, আমি জানি তুমি যা যা বলেছ আমি সবটা বুঝি, কিন্তু সেদিনকে যখন ওই মেয়েটা তাকে জড়িয়ে ধরেছিল, বিশ্বাস করো মনে হয়েছিল কেউ আমার হৃৎপিণ্ডে আঘাত করেছে। এই জন্য শামীম অত্যাধিক বেশি গিল্টি ফিল করছে। ওকে শাস্তি দাও। একটা কাজ করতে পারো। দে মিটিমিটি তাকায়। কি? তাহসিন ছাদ থেকে নিজের দিকে তাকিয়ে থেকে ইশারা করে বলল, তাহসিন ছাদ থেকে নিচের দিকে তাকিয়ে ইশারা করে বলল, ওকে এই ছাদ থেকে ফেলে দাও। দিয়ে আতকে উঠে বলল, ও মরে যাবে দা ভাই। তোমাকে ছাড়া ও এমনিতেই মরে যাবে। দিয়া চোট বাঁকিয়ে বলল, এটা একটু বেশি বললে দা ভাই। একটু বেশি না বললে হয় কি করে? তরফদারি তো একটু করতেই হবে। আমার ভাই বলে কথা। দিয়া সামান্য হেসে বলল, আমার মন চাই আমি সবাইকে বলে দিই যে শামীম শুধু আমার, আর তার দিকে তাকানো যাবে না। ওয়েল, এটার জন্য আমার মাথায় একটা আইডিয়া আছে। যদি তোমার খারাপ না লাগে এবং তোমার অনুমতি থাকে তাহলে আমরা এটা করতে পারি। কি? তাহসিন হেসে ফিসফিস করে কিছু বলে, যা শুনে দিয়া হেসে উঠল, সাথে সাথে তাহসিনও। এরই মাঝে তানিয়া এগিয়ে এলো। তাহসিন ওর হাত ধরে নিজের দিকে টেনে আনেন। তানিয়া বলে, কি কথায় হাসা হচ্ছে? চলো যান, বলছি। দিয়া, শামীম ওই যে দাঁড়িয়ে, একটু কথা বলে নাও। তাহসিন তানিয়াকে নিয়ে অপর দিকে চলে গেল। শামীম গুটি গুটি পায়ে দিয়ার পাশে দাঁড়ালো। মাথা নিচু করে আছে ছেলেটা। দিয়ে আকাশের দিকে তাকিয়ে থেকেই বলল, বাড়ির বড়দের নিয়ে আসবেন আমার বাবার কাছে আমাকে চাইতে। বাবা হ্যাঁ বললে তারপর কথা বলবো। শামীমের চোখ চকচক করে উঠল, অবিশ্বাস্য চিত্তে বলল, বিয়ে করবে আমাকে? বিয়ে না করলে কি ঘাস খেতে ডাকছি আমাদের বাড়ি? কবুল বলার সাথে সাথে এই চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল দিয়ার। তা খুবই সূক্ষ্ম নজরে দেখল শামীম। উপস্থিত সবাই সন্তুষ্ট মনে আলহামদুলিল্লাহ বলে ওঠে। হাত তুলে মোনাজাত করে সবাই নবদম্পতির শান্তিময় জীবনের জন্য দোয়া করে মন খুলে। ইতিমধ্যে পেরিয়েছে 1.5 মাস। সেই রাতে 2 দিন পরেই শামীম বাড়ির সবাইকে নিয়ে মেয়ে দেখতে আসেন। অবশ্য এই সম্পর্কে মিলের জন্য অনেকটা ক্রেডিট তাহসিনের আর তানিয়ার। শামীম বিয়েতে মোটেই দেরি করতে চাইছিল না, তাই তো তাহসিন অনেক বলে কয়ে বিয়ে ফেল 1.5 মাস পর। দিয়ার পরিবার মানল, আর আজ সেই খুশির মুহূর্ত। এখানে সবাই উপস্থিত, শুধু তানিয়া বাদে। মেয়েটা সব
ভিডিও কলে দেখেছে, কারণ আগামীকাল তাহসিন, তানিয়া আর শামীম দিয়ার একসাথে রিসেপশন। আজকের বিয়েটা হলো একটা কমিউনিটি হলে। দিয়া বিয়েটা সাধারণভাবে করতে চেয়েছিল, তাই অত্যাধিক বেশ জাঁকজমকপূর্ণ ব্যাপার ঘটেনি। দিয়া আর শামীমকে পাশাপাশি বসানো হলো। ফটোগ্রাফার বেশ কিছু দৃশ্য বন্দি করলো তাদের। শিফা দূরে দাঁড়িয়ে দেখছে, চোখে মুখে স্নিগ্ধ হাসি লেপছে। আরিশ ওর পেছনে দাঁড়ালো নিঃশব্দে, কানের কাছে ঝুঁকে বললাম, আবার বিয়ে বিয়ে পাচ্ছে? মেয়েটা চমকে উঠলো, বুকে হাত দিয়ে পেছন ফিরে তাকাতে শান্ত হলো সে। ভয় পাইয়ে দিয়েছিলেন। আরিশ শাড়ি পরিহিত শিফাকে দেখলো মুহূর্তে কিছু, অতঃপর গালে হাত রেখে বলল, এখনো কিছু খাওয়ানি তো? খেতে পাচ্ছে না? দুপুর 3টে বাজে। সবাই একসাথে খাই, তানিয়া হলে আরো ভালো হতো। আচ্ছা, আরাম করে রেশম। শেষের কথাটি আরিশ চেয়ারে বসে থাকা রেশমের দিকে তাকিয়ে চেয়ে বলল। রেশম ফ্রিকুচকে ছোট ফুলিয়ে বলে, আর্জেন্ট কল এসেছিল, তাই একটু বেরিয়েছি। আজকেও ভাইজান ছুটি নেয়নি? নিয়েছিল তো। তাহসিন হাঁক ছেড়ে ডাকে আরিশকে। কমিউনিটির বাইরে গার্ডেনে দাঁড়ালো দুই বন্ধু। তাহসিনকে ক্লান্ত দেখালো, ভাইয়ের বিয়ের সাথে কাল দুই ভাইয়ের একত্র রিসেপশন, সব মিলে প্রচুর কাজ তার উপর সে এখন সাধারণ কেউ না, তার কাঁধে আসমান সমান দায়িত্ব। তাহসিন লম্বা শ্বাস টেনে বলে, সিগারেট আছে? আরিশ পকেটে হাতড়ে দেখলো, পরে তাহসিনের দিকে চেয়ে বলল, বিয়ের পরে হাতে গোনে 8 বার টান দিয়েছিলাম সিগারেট। আজ কি ভেবে কিনে পকেটে রেখেছিলাম, এখন নেই। তারপর শিফা ফেলে দিয়েছে। তাহসিন বিরক্ত হয়ে বলল, এই বউদের কি প্রবলেম বলতো? সিগারেট নিয়ে তাদের এত শত্রুতা কেন? আরিশ বাঁকা হেসে বলে, পুরো খাবারও মানুষ খেতে চায় না ব্রাদার, বুঝেছ? তাহসিন আরিশের কথার গভীরতা বুঝে শরীর কাঁপিয়ে হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায় সে বুঝেছে। অতঃপর বলল, ওই মালটার কি খবর? ইডি পেল কত? 5.5 কোটি নগদ টাকা, 15 কিলোর মতো সোনা, তারপর ব্যাংক অন্যান্য প্রপার্টি তো আছে। শালা চোর। বাদ দে, কাল নিয়ে কি প্ল্যান? জানি না, বউ ঘরে আনলেই বাঁচি আপাতত। আরিশ হাসে বন্ধুর কথায়। অতঃপর বিশাল লম্বা টেবিলে পাতা হলো, নানান পদের খাওয়া দাওয়ার আসর জমল। দিয়া যেন হাঁপিয়ে উঠে কিছুটা। শামীম ধীর কণ্ঠে বলে, শরীর খারাপ লাগছে? এ প্রশ্নের উত্তর তো পেলই না, তার পরিবর্তে শুনলো দিয়ার অবাঞ্ছিত এক কথা, আজ না যাই, কাল যাব তানিয়ার সাথে। শামীম পানি খেতে গিয়ে বিষম খেল। মেয়েটা বলি কি, আজ না যাই মানে বিয়ে করে বউ নিয়ে যাবে না? এটা কেমন কথা? শামীম নার্ভাস হেসে দিয়ার দিকে ঝুঁকে গিয়ে বলল, মানে আজ আপনাদের বাড়ি না যাই। আর ইউ কিডিং মি, রাইট? নো, ইম্পসিবল। এরকম হয় না, আর হলেও আমি হওয়াবো না। আজকেই তুমি যাবে, নো আর্গুমেন্ট। দিয়া ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, প্লিজ। যতই কিউট ফেস করো, হ্যাঁ হবে না। তার উপর মানুষ কি বলবে? হ্যাঁ, বিয়ে করে বউ আনেনি। ইস, কি বাজে হবে বিষয়টা। তাহসিন ভাই হাসি ওড়াবে আমার। হ্যাঁ, কেউ লেগ পুল করতে ছাড়বে না। দিয়া বিড়বিড় করে খিচানো বলল। তা দেখে শামীম চুপ বড় বড় করে পড়ে, এই এই এই, বিড়বিড় করে কি বলছো তুমি? গালি দিচ্ছ আমাকে? ভুলে যেও না, আমি তোমার হাজবেন্ড। সম্মান করো আমাকে। শেষের কথাটি একটু টান টান হয়ে বলল। পাঞ্জাবির কলার উচালো, যেন মহান কোনো কাজ করেছে। দিয়া মুখ ভেঙচি দিয়ে বলল, হাজবেন্ড না ছাই, হাফ প্যান্ট কোথাকার। সর্বশেষে লগ্ন এলো বিদায় বেলার। দিয়া নিজের বাবার বুক ভাসালো। শামীমের কপাল ঘেমে উঠলো। মেয়েটা এমনভাবে কাঁদছে যেন তাকে কেউ কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে। দিয়ার বাবা শামীমের কাঁধে হাত রেখে বলে, শামীম শ্বশুরমশাইয়ের হাতে হাত রেখে আশ্বাস কণ্ঠে বলল, ইনশাআল্লাহ বাবা। অতঃপর গাড়িতে উঠল সবাই। ধীরে ধীরে খালি হলো কমিউনিটি সেন্টার। আজ আবারও দুই প্রেমিক যুগল হালাল সম্পর্কে জড়িয়ে গেল। তাদের আগামী জীবন সুন্দর হোক, এটাই সবার চাওয়া। সন্ধ্যা নেমেছে অনেক আগেই। শামীম আর দিয়া বেরিয়ে যেতেই আরিশ শিফাকে তানিয়ার কাছে রেখে আবারও ওই সেন্টারে আসে। তাহসিন আর সে মিলে সেন্টারের অগোছালো কাজ গোছালো। বেঁচে যাওয়া খাবার সব পাঠালো মাদ্রাসায়। বেশ ক্লান্ত হলো দুইজন ছেলেই। নিস্তব্ধ সড়কের বুক চিরে এগিয়ে যাচ্ছে আরিশের গাড়ি। শিফা পাশে বসা,
ছেলেটার কোট খুলে পিছে রাখা, পাঞ্জাবির দুটো বোতাম খোলা। শিফা মৃদু হেসে হাত রাখে আরিশের কাঁধে, হালকা হাত দিয়ে চেপে দিতে দিতে বলে, অনেক কাজ করেছেন নাকি? ক্লান্ত লাগছে। আরিশ ঘাড় ফিরিয়ে একবার তাকালো শিফার দিকে, অতঃপর আবার সামনে চেয়ে বলল, একটু বাড়ি ফিরে মাথা টিপে দেবে। আচ্ছা, আজ শামীম ভাই আর দিয়াকে কত ভালো লাগছিল, তাই না? কিন্তু আমার নজর তো তোমার উপর ছিল। শিফা জানালার বাইরের দিকে তাকে ঠোঁট চেপে হাসে। আরিশ এবার কিছুটা ভিন্ন কণ্ঠে বলল, একটা কথা শুনেছি তোমার নামে। শিফা ভিউ কুচকে বলে, কি কথা? শুনেছিলাম তোমার নাকি গাড়িতে রোমান্স করার ভীষণ ইচ্ছা। শিফা স্তব্ধ খেল, গোল গোল চোখে চেয়ে রইল আরিশের দিকে। কথাটি মিথ্যে নয়। একদিন 4 বান্ধবী মিলে একটা মুভি দেখেছিল, সেখানে নায়ক নায়িকাকে গাড়ির মধ্যে কিস করতে দেখে শিফার অনেক হাসি পায়। সেদিন মজার ছলে বলেছিল যে তারও এরকম গাড়িতে রোম্যান্স করার ইচ্ছে। বান্ধবীদের মাঝে ইয়ার্কিতে বলা কথাটা এত এগিয়ে আসবে ভাবিনি। শিফার এখন লজ্জা লাগছে। তানিয়া নিশ্চয়ই কথাটি তাহসিনকে বলেছে, আর তাহসিন আরিশকে। শিফার ভাবনা চিন্তার মাঝে কখন গাড়ি থেমেছে তা ভাবনার বাইরে। আরিশ গাড়ির সাইডে করে গাড়িতে জ্বলতে থাকা আলো নিভিয়ে দিল। শিফা ফরকালো। কিছু বুঝে ওঠার আগে আরিশ ওকে টেনে নিল নিজের সাথে। শিফা কাঁপা কাঁপা ছোটে বলল, ওটা তখন মজা করে বলেছিলাম। কিন্তু বলেছিল তো বার্ড, তোমার ইচ্ছে কিভাবে অপূর্ণ রাখি বলো। অধরে ছোঁয়া পেল নিজের নরম অধরের উপর। শাড়ির ফাঁকে কোমরে হাত রাখে আরিশ। অপর হাতের মুঠো নিল মেলি মুলায়ম বদন, সেটাই ভারী স্পর্শে। শিফা অস্ফুট স্বরে গুংড়ে ওঠে। ব্যথা আঁচড় কাটে আরিশের কাঁধে গলায়। সেই আঁচড়ের বদলা নিতে রুক্ষ হলো অদর স্পর্শ। গলা হতে শাড়ির আঁচল টেনে নামালো হালকা, অতঃপর সেটাই শক্ত চুম্বনে ভরিয়ে তোলে। শিফা উপায় না পেয়ে ধাক্কা দেয় আরিশের বুকে। তাতে যেন অসন্তুষ্ট আরিশ মেয়েটার নিজের একটা হাত মুঠোয় নিয়ে আটকালো। ভারী কি নিঃশ্বাস ফেলে বলল, সরিয়ে দিতে চাইছো আমায়? শিফা মাথা নাড়িয়ে না বোঝায় কোনো রকম বলে, বাড়ি যাই আগে। আরিশ জেদ দেখিয়ে বলে, না। বলে আঁচলের পিন খুলে দিল। সাথে সাথেই খসে পড়ল সেই শাড়ির অংশ। শিফা আটকে উঠে সেটা কি করতে চাইছে? এটা রাস্তা যে সে কি ভুলে গেছে নাকি? এরপর আরিশ যা করে তা ধারণার বাইরে। শিফা তড়িঘড়ি কণ্ঠে বলে, আরিশ না না আরিশ প্লিজ, এটা রাস্তা। ঘোর লাগা চোখে শিফার দিকে তাকিয়ে বলে, বাড়ি ফিরে না শুনবো না। আচ্ছা। আরিশ শেষে মেয়েটির কপালে চুমু এঁকে গাড়ি স্টার্ট দিল। শিফা যেন হাঁপ ছেড়ে বাঁচল। গলায় জ্বালা হচ্ছে, সেখানে আঙুল দ্বারা ছুঁয়ে দিতে ব্যথা অনুভব করে। মাঝে মধ্যে আরিশ এহেন পাগলামি করে, তাতে অবশ্য শিফা বিরক্ত হয় না। তার মাঝে তার ভালোই লাগে। আরিশের কেয়ার, রেসপেক্ট, ভালোবাসা সবটাই শিফার মন ছুঁয়ে যায়। সেখানে মাঝে মাঝে ছেলেটার এহেন পাগলামিগুলো মেনে নিতে অসুবিধা কোথায়? বাড়ি ফিরে শিফা সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলে তাকে আটকালো তার শাশুড়ি মা। বিয়েতে কি কি হলো জিজ্ঞেস করতে লাগলো। শিফাও সব কিছু বলল। সময় পেরোয় 10 মিনিট। আরিশ এসেই রুমে গেছে। মানুষটা নিচে ছটফট করছে। শিফা শাশুড়ি মা থেকে বিদায় নিয়ে রুমে প্রবেশ করার সাথে সাথে আরিশ তাকে চাপড়ে ধরল। দরজা বন্ধ করে চেপে ধরে দরজার সাথে, এতক্ষণ লাগে আসতে? মা কথা বলছিল তো। আরিশ শোনে কি না ঠিক নেই, তার কাছে শুরু করে দিয়েছে। শাড়ির মেঝেতে তখন অবাধ্য ঠোঁটের পীড়াদায়ক ছোঁয়ায় অস্থির করে শিফাকে। শিফার হাত থেকে পার্স পড়ে গেল। রাতে তাকে গোসল নিতে হবে, তাও ঠান্ডায়। ভাবতে সে হিম হয়ে এলো মেয়েটার। রাত তখন 10টা। এই সবে রুম খালি হলো তানিয়ার। 2 হাতে শুকিয়ে যাওয়া মেহেন্দি তার। বালিশের নিচ থেকে ফোন বের করতেই দেখলো তাহসিন এর 12টা মিস কল। তানিয়ার সাথে সাথেই ঘুরিয়ে কল করে সেকেন্ড 3 পরে রিসিভ হতে শোনা গেল তাহসিনের রাগান্বিত কণ্ঠ, কেন করলে কল? একেবারে কাল দেখা হতো। তানিয়ার ঠোঁট বাঁকিয়ে বলল, তাহলে কেটে দিই? কল কাটলে তোমায় কেটে দিব। তানিয়া নিঃশব্দ হাসলো। তাহসিন বুঝে তৎচুপ থেকে তানিয়া নিচ থেকে বলল, আমার রুম এতক্ষণ ভরপুর ছিল, তাদের সামনে আপনার সাথে কথা বলতে লজ্জা পাবো বলেই রিসিভ করিনি, বুঝেছেন মিস্টার এমপি? তাহসিন সবটা শুনে লম্বা শ্বাস টেনে বিছানায় ধপ করে চিত হয়ে শুয়ে পড়ে। মুচকি এসে বলে, এখনো লজ্জা? আমি কি এতটাই বেকার
যে বউয়ের লজ্জা ভাঙাতে পারলাম না এখনো। তানিয়া লাজে জুবুথুবু হলো। তাদের একবারই কাছে আসা হয়েছে, তারপর থেকে যেন তানিয়ার বেশি লজ্জা লাগে এই মানুষটার সামনে যেতে, কিন্তু কিছুই করার নেই। তাহসিন উপেক্ষা মানতে নারাজ, সেটা যে কারণেই হোক না কেন। তানিয়া ছুটো ঠোক চিপে বলল, ফালতু কথা বন্ধ করুন। সত্যি বলছি, একবার কাছে এসে লজ্জা ভাঙানো যায় নাকি? তানিয়া, আমি আগেই বলে রাখি, কাল যতই দেরি হোক না কেন আমার তোমাকে লাগবে, লাগবেই লাগবে। বুঝেছো নিশ্চয়ই কি বললাম? তানিয়ার কান থেকে এবার ধোয়া নিগ্রত হবে হবে তাল কোনো রকমে আওড়ায়। এত অসভ্য নেতা কেন আপনি? তাহসিন রুদ্ধশ্বাস ছেড়ে বলল, কারণ নেতা অসভ্য না হলে বাড়ি বাড়ি বিনা দাওয়াতে ভোট চাইতে যাওয়া যায় না মিসেস। আপনার সাথে কথায় পারা মুশকিল। কিন্তু একমাত্র তুমি সে যার কথায় আমি চলতে বাধ্য, যার রাগে আমি ভয় পাই, যার অভিমানে আমি পাগল হই। ও শিট, যা যা, এইগুলো তোমায় বললাম কেন? বরদের দুর্বলতা বউদের জানাতে নেই, এতে তারা পদে পদে ফায়দা তোলে। তানিয়া হাসবে না কাঁদবে বুঝতেই পেল না, তাও বলো, আমার রাজনীতি অপছন্দের জানেন নিশ্চয়ই। জানি। তাও আপনাকে কেন মেনে নিলাম বলুন তো? ভালোবাসো তাই? সেটা তো অবশ্যই, কিন্তু আরও একটা কারণ আছে। আমি যেদিন আপনাকে সরি বলেছিলাম সেই প্রথম দিনের জন্য, তখন কিন্তু আপনি আমার সেই ক্ষমা চাওয়ার ফায়দা নেননি। আমি তো এটাও ভেবেছিলাম যে আপনি আমায় চড় মারবেন, কিন্তু চড় তো দূরের কথা, আপনি আমায় কটু কথাও শোনাননি। সেই থেকে আপনার প্রতি আমার অনুভূতি বদলালো। এই বিষয়েও ক্রেডিটটা কিছুটা ইয়াজের। সে যদি আমায় ফোন করে জানাতো যে সেই হিট অ্যান্ড রান কেসে আপনি জড়িত নন, তাহলে হয়তো আজকের দিন আসতোই। এই শালা ইয়াজ কোথাও না কোথাও ঠিক ঢুকে যাবে। কথাটা অতিরিক্ত বিরক্ত হয়ে বলে তাহসিন। তানিয়া হাসে বলে, তাকে নিয়ে আপনার এত প্রবলেম কেন? আমার আগে ওর নজর তোমার উপর পড়েছিল। আমি তাহলে আর কি, পেয়েছি আমি, জিতেছি আমি, ব্যাস। তানিয়া মুচকি হাসলো। তাহসিন চোখ বন্ধ করে ভারী কি নিঃশ্বাস টেনে বলল, কাল থেকে আমার এই একাকী রুমে তুমি আমার সাথে থাকবে, আমার বেরসিক জীবনে সুখ আসবে। তানিয়া, এত ভালো কবে বাসলাম? 1 মিনিট। কেউ যদি আমায় কখনো জিজ্ঞাসা করে যে আপনার বউকে আপনি কি দেখে বা কোন কোয়ালিটি দেখে প্রেমে পড়েছেন, ভালোবেসেছেন, তখন আমি কি বলবো? চরখে আল্লাহ। তানিয়া এবার খিলখিল করে হাসলো। তাহসিন চোখ মুখ খিচে বন্ধ করে রাখলো। মনে মনে দোয়া করলো যেন এই প্রশ্ন তাকে কেউ না জিজ্ঞেস করুক। রাত পেরোলো অনেক উত্তেজনার সহিত, একরাশ ভয়, এক আকাশ নতুন জীবনের চিন্তা নিয়ে। শামীম রুমে প্রবেশ করে বিছানার দিকে তাকাতেই দেখলো তার অর্ধাঙ্গিনী ঘুমে আচ্ছন্ন। একটা লাল রঙের হালকা শাড়ি পরে আছে সে। বুক থেকে আঁচল গায়েব, ব্লাউজ কাঁধ থেকে নেমে গেছে, বুকের কাছ পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনে আরামে ঘুমাচ্ছে মেয়েটা। শামীমের রাগ হলো নিজের উপর। তার বন্ধুরা তাকে আটকে রেখেছিল এতক্ষণ ছাদে। বন্ধুদের পাল্লায় না পড়লে সে এতক্ষণে দিয়ার সাথে রোম্যান্স করত। পা ঠুকে ঠুকে ওয়াশরুমে গেল সে। ফ্রেশ হয়ে বেরিয়ে সোজা বিছানায়। রুমে জুড়ে ফুলের সমারোহ দেখে বিরক্ত হয়ে ভিড় করে, কোন হারামজাদা সাজাইছে? হ্যাঁ, কি করবো এই ফুলগুলো দিয়ে? ভিজা করে খাবো? যত সব। বউ বেমানি করলো আমার সাথে, ঘুমায় গেল সোজা। সিঙ্গেল জীবন মানে আমার পিছু ছাড়বে না, সবটাই কর্মের ফল। চলো শামীম, ঘুমাও। এটা বাসর রাত না সবর রাত, সবর করে কাটিয়ে দিবা। বলল। সমস্ত কথাগুলো বলে শামীম অসহায় হয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ে গেল। একটা সময় টিকতে না পেরে দিয়াকে নিজের বুকের মধ্যে টেনে এনে জড়িয়ে নিল। কি শান্তি লাগলো! হালাল ছোঁয়ার শান্তি আকাশচুম্বী। এই শান্তি কোথাও পাওয়া অসম্ভব। শামীম দিয়ার কপালে চুমু এঁকে মুচকি এসে বলে, ভাগ্যিস তুমি সেদিন ছি বলেছিলে, না হলে আজ আমরা কোথায় হতাম।